রাজধানীর বেশিরভাগ থানা ওয়ার্ডে আওয়ামী লীগের সম্মেলন হয় না 15 থেকে 20 বছর, হতাশ তৃণমূলের যোগ্য নেতারা। রাজধানীতে গোল্ডেন মনিরের আরো 150 কাঠা জমি পেয়েছে দুদক, বরাদ্দ নেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠানের নামে। নিত্যপণ্যের লাগামহীন দামে বিপাকে স্বল্প ও মধ্যম আয়ের মানুষ, টিসিবি ট্রাকের সামনে দাঁড়াচ্ছে মধ্যবিত্তরাও। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে দেশের প্রথম মেট্রো রেল, আগামী বছর মতিঝিল পর্যন্ত চালুর সম্ভাবনা কম। এবং বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়ালো 50 লাখ, 5 থেকে 11 বছরের শিশুদের ফাইজারের টিকা অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাত বিন এবং আমি ফারহানা আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 15 থেকে 20 বছর ধরে আওয়ামী লীগের সম্মেলন হয় না রাজধানীর বেশিরভাগ থানা ওয়ার্ডে, চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। এতে হতাশ তৃণমূলের যোগ্য নেতারা। ঢাকার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজমও বলছেন, সারা দেশের মধ্যে আওয়ামী লীগের অবস্থান সবচেয়ে দুর্বল রাজধানীতেই। রাজধানী ঢাকা, রাজনীতির মিছিল, মিটিং, সভা সমাবেশের প্রাণকেন্দ্র এই মহানগরী। রাজধানীতে সামর্থ্য বিবেচনায় নির্ধারণ হয় দলের সক্ষমতা। এর ধারাবাহিকতায় টানা 13 বছর সরকারে আওয়ামী লীগ। তবে এই লম্বা সময় কেমন চলছে নগর আওয়ামী লীগের রাজনীতি? আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি 3 দলেরই কেন্দ্রীয় কার্যালয় পল্টন থানায়। তবে 18 বছর আগে 2003 সালে এ থানায় সবশেষ সম্মেলন হয়েছিল ক্ষমতাসীন দলের। এরপর 2016 সালে সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ঘোষণা হলেও 5 বছরেও আসেনি পূর্ণাঙ্গ কমিটি। কাউন্সিল না হওয়ার, কমিটি না হওয়াতে তো গ্রাসরুটে তো একটা প্রভাব পড়ে। একই অবস্থা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের 24 থানা ও 75 ওয়ার্ডে এবং উত্তরের 26 থানা ও 64 ওয়ার্ডের কোন থানা ওয়ার্ডে কাউন্সিল হয় না অন্তত 15 বছর ধরে। দীর্ঘদিন ধরে কাউন্সিল হচ্ছে না। পরবর্তী জেনারেশনরা যারা, ওরা আক্ষিপ্ত বেশি। কাউন্সিল যদি না হয় তাহলে সেই নেতৃত্বের কোনো মূল্যায়ন থাকে না। কেন্দ্রীয় নেতারাও মনে করছেন, জাতীয় নির্বাচন, বিরোধী দলের আন্দোলন প্রশ্নে নগর আওয়ামী লীগের বিকল্প নেই। তবে তাদের আক্ষেপ, সারা দেশের তুলনায় ঢাকা নগর আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি সবচেয়ে দুর্বল। প্রেস রিলিজের মাধ্যমে যে কমিটি দেওয়ার একটা রেওয়াজ, আওয়ামী লীগ, ঢাকা মহানগর প্লাস অন্যান্য সংগঠনও কিন্তু একইভাবে এই রেওয়াজের মধ্যে আমরা বন্দী হয়ে গেছিলাম। কিন্তু আসলে বাস্তবিক পক্ষে এইভাবে আসলে কোনো সংগঠন চলতে পারে না। এদিকে কেন্দ্র থেকে নির্দেশনার পর মাসখানেক ধরে নড়ে চড়ে বসছেন নগর আওয়ামী লীগের নেতারা। তবে তাদের দাবি, 2019 সালের নভেম্বরে দায়িত্ব পেলেও করোনার কারণে গতি আনা যায়নি সংগঠনে। ঢাকা দক্ষিণে 8টা সংসদীয় এলাকায় ভাগ করে দিয়েছি, তারা পুরোদমে কাজ, সদস্য সংগ্রহ কাজ পুরোদমে চলতেছে। কেন্দ্রভিত্তিক কমিটি, ইউনিট কমিটি, ওয়ার্ড কমিটি, থানা কমিটি আমরা ইনশাল্লাহ আমাদের সময়ের মধ্যেই আমরা সম্পূর্ণ করে যেতে পারবো। ডিসেম্বরে আমরা প্রস্তুতি নেব, জানুয়ারির মধ্যে আমরা শেষ করব। হ্যাঁ, ওয়ার্ড এবং থানা ইউনিটগুলোতেই বেশ ব্যাক পাইছি, কারণ ওদের সাথে আমরা কখনোই এইভাবে মিলিত হই নাই, এইভাবে যোগাযোগ রক্ষা করি নাই। এরই মধ্যে ঢাকার উত্তরে ইউনিট সম্মেলন শুরু হলেও এখনো প্রস্তুতি পর্যায়ে আছে দক্ষিণ আওয়ামী লীগ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের রাজধানীতে আরো 150 কাঠা জমি খুঁজে পেয়েছে দুদক। রাজুকের নথিপত্র থেকে জানা গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বরাদ্দ নেয় এসব জমির মূল মালিক গোল্ডেন মনির। দুদক বলছে, মনিরের অবৈধ সম্পদের তালিকায় যুক্ত হচ্ছে এসব সম্পদ। রাজকের নিয়ম অনুযায়ী একজন নাগরিক একটির বেশি সরকারি প্লট বরাদ্দ নিতে পারেন না, কিন্তু গোল্ডেন মনির ভুয়া নামে বরাদ্দ নিয়েছেন 100 প্লট, ইতোমধ্যে যার 40টি চিহ্নিত করেছে দুদক। ব্যক্তি মালিকানা ছাড়া প্রাতিষ্ঠানিক প্লটও বরাদ্দ নিয়েছেন মনির। উত্তরার 11 নম্বর সেক্টরে 10-এর এ রোডে 4 নম্বর প্লটটি 94 কাঠার, যা একটি সমবায় সমিতির নামে বরাদ্দ নেন তিনি। গোল্ডেন মনির যখন এখানে আমাদের দোকানপাট ছিল, তখন সে আইসা একটা করে ছবি তুলছে আর 5000 টাকা করে দিছে, পরে আমরা এমনি সরে গেছি। মনির সাহেবের প্লট এটাই শুনছিলাম, কিন্তু
এটা তো মনির সাহেবের আমি কখনো দেখিনি। একইভাবে একটি স্কুলের নামে পূর্বাচলের ১ নম্বর সেক্টরের ৬০ কাঠা জমি বরাদ্দ নেন গোল্ডেন মনির। তবে কোনো জমিতেই নেই প্রতিষ্ঠানের সাইনবোর্ড। কি প্রক্রিয়ায় এসব জমি বরাদ্দ নিয়েছিলেন মনির, তাই এখন খতিয়ে দেখছে দুদক। অনুসন্ধান রিপোর্টে তো আমার কাছে সেটাই মনে হচ্ছে, নিজেকে কুক্ষিগত করা। তো কাজে এখন এটার যদি অনুসন্ধান করে যদি দাখিল করে দেয়, তাহলে এটা আদালতের আদেশে জব্দ করা যেতে পারে। সাইনবোর্ড থাকার না থাকে কিছু যায় আসে না। এটা আদালতের আদেশে জব্দ যদি হয়ে যায়, তাহলে সম্পত্তিটি মোটামুটি সিকিউর হয়ে গেল। সব মিলিয়ে রাজধানীতে এখন পর্যন্ত গোল্ডেন মনিরের ৩৫৫ কাঠা বা প্রায় ১৮ বিঘা জমি চিহ্নিত করেছে দুদক। গোল্ডেন মনিরের নামে আরও ১৩ বিঘা জমি রয়েছে বলে তথ্য আছে দুদকের কাছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিত্যপণ্যের দাম নিয়ে এবার দেখা দিয়েছে আতঙ্ক। নিম্নবিত্তের সঙ্গে টিসিবি ট্রাকের সামনে দাঁড়াতে হচ্ছে মধ্যবিত্তকেও। তেল, চিনি, চাল থেকে ব্রয়লার মুরগি পর্যন্ত চলে যাচ্ছে নাগালের বাইরে। সরকারি প্রতিষ্ঠান টিসিবির হিসাবেই এক বছরে নিত্যপণ্যের দাম বেড়েছে গড়ে ৩৫%। বিপরীতে বাজার নিয়ন্ত্রণে শুধু চেষ্টার কথাই বলছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে কিনতে হচ্ছে সয়াবিন তেল, দাম ১৬০ টাকা লিটার। আর মোটা চালই বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে, সরু চাল প্রায় ৭০ টাকা। মাস দুয়েক আগেও যে ব্রয়লার মুরগির দাম ছিল ১১০ টাকা কেজি, এখন তা কিনতে লাগছে ২০০ টাকা। আর নিম্নবিত্তের নাগালের বাইরে চলে গেছে সোনালী। মাস তিনেক আগের ৬৫ টাকা চিনি কিনতে গুনতে হচ্ছে ৯০ টাকা। মাসে কিনছে এক দামে, এখন কিনতে ৪ দামে। ৬৫০ টাকা ছিল, যখন ৬৮০ টাকা চাইলে কাস্টমারও ঝগড়া যে গেছে মাসে ৫০ টাকা কিনছে ৮০ টাকা কেন। মানে তর্ক বিতর্কে একটা বিরক্ত হইতে আছি আমরা। লোকসান হচ্ছে যারা ক্রেতা, তাদের, ব্যবসায়ীদের কোনো লস নেই। ডিম, আলু থেকে শুরু করে একই অবস্থা অন্যান্য খাদ্যপণ্যেরও। এই বাড়তি দাম কমার কোনো লক্ষণ তো নেই, উপরন্ত তা ঊর্ধ্বমুখী। এতে নিম্নবিত্ত এখন আর দিশেহারা নয়, পড়েছে আতঙ্কে। বউ বাচ্চা নিয়ে আর শহরে থাকা আমার দ্বারা সম্ভব না। আমি নিয়ে রাখা আছি বউ বাচ্চা বাড়িতে। সরকারের ভালো উদ্যোগ নেওয়া উচিত এবং প্র্যাকটিক্যাল উদ্যোগ নেওয়া উচিত। ওই সচিবালয়ে বসে ওইটাতে সাধারণ মানুষের কোনো লাভ হবে না। সংসার সামলাতে গরিবের টিসিবি ট্রাকে লাইন ধরতে দেখা যাচ্ছে মধ্যবিত্তকেও। সেখানে দাঁড়িয়েই নিজের নাবিশ্বাস অবস্থার কথা জানালেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নুরুল আমিন। পেটে ক্ষুধা রেখে মুখে লাজ রেখে লাভ নাই। আমরা বাজারের যেই অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা খুবই নাজুক অবস্থায় আছি। সরকারি প্রতিষ্ঠান এই টিসিবির হিসাবেই গত এক বছরে দ্রব্যমূল্যের দাম বেড়েছে গড়ে ৩৫%। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে সে চিরায়িত চেষ্টার গল্পই শোনাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। পুরো একটা পণ্যের দাম বাড়লে এটা যেন একটা সবাই একদম ইয়া করে যে সব পণ্যের উপরে এটা এফেক্ট পড়ে। এটা আসলে এখান থেকে বেরিয়ে আসতে হবে। এটার জন্য আমাদের ভোক্তাদেরও কিছু দায়িত্ব আছে। কিছু কিছু ক্ষেত্রে যেখানে ম্যানিপুলেট হয়, আমরা সেই জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করে সেখানে ব্যবস্থা নিচ্ছি। সরকারিভাবে নানা আশ্বাস যুক্তি দেওয়ার পরও বাজারে দাম কমছে না, বরং প্রতিনিয়ত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে নিত্যপণ্যের বাজার। এমন পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামীতে বাজার পরিস্থিতি কোন দিকে যায় সে নিয়ে শঙ্কিত সবাই। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বলেছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী শক্তি শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের চিহ্নিত করা দরকার। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, যেহেতু সামনে নির্বাচন, সে নির্বাচনে আওয়ামী লীগ যাতে ক্ষমতায় আসতে না পারে সে কারণেই তারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন তিনি। এছাড়াও তিনি বলেন, অপশক্তি চায় না দেশ এগিয়ে যাক। প্রত্যেকের গোত্র থেকে একজন দুইজন এই দেশ এগিয়ে যাক, বাংলাদেশের মানুষ সুখে থাকুক, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, এটাকে বিসর্জন দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে এখন, যেহেতু আগামী 2 বছর পরে নির্বাচন। এ কারণেই তাদের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা একটি, যে এই দেশের যে উন্নয়নের অগ্রযাত্রা তাকে কিভাবে বাধাগ্রস্ত করা যায়। রাজধানীতে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা প্রায় শূন্য। করোনার জন্য কিছু বেড রেখে অন্যান্য রোগীর চিকিৎসা করছে হাসপাতালগুলো। বিশেষজ্ঞরা বলছেন, করোনা রোগী কমলেও হাসপাতালে করোনা চিকিৎসা পুরোপুরি বন্ধ করা ঠিক হবে না। রাজধানীর মহাখালীতে 1000 শয্যার ডিএনসিসি করোনা হাসপাতালে নেই আগের মতো রোগীর চাপ।
কয়েক মাস আগেও ছিল মুমূর্ষু রোগীর ভিড়। সেই হাসপাতালে নেই উদ্বেগ উৎকণ্ঠা। হাসপাতাল পরিচালক বলছে, রোগী কমে যাওয়ায় অন্য হাসপাতালের করোনা রোগী এনে এখানে চিকিৎসা হতে পারে। সেখানকার পেশেন্টগুলো যদি এখানে এনে একত্রিত রেখে এখানে ম্যানেজমেন্টটা চলতে থাকলো, বিশাল অনেক বড় মানুষ রোগীরা যে চিকিৎসাটা এখন অনেক কঠিন হয়ে গেছে, সেই তাদের বিশেষ করে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়াটা সেটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। কয়েক মাস আগে করোনা রোগী বেড়ে গেলে 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা শুরু হয়। বর্তমানে সেখানে মাত্র 7 জন করোনা রোগী আছে। সাধারণ রোগীর সংখ্যাটা আমাদের অনেক বেড়ে গেছে, তো সেই অনুযায়ী আমরা দুইটাই কিন্তু আলাদা করে রাখছি। যদি কোভিড রোগী যদি ভর্তি আছে কিছুটা হলে তো আমাদের 7 জন হলেও আছে এবং আসছে। যদি কোনো কারণে আবার যদি বেড়ে যায় সেই ব্যবস্থাপনা আমাদের আছে, কিন্তু অবশ্যই আমরা আশা করছি যেটা বাড়বে না, কারণ যেহেতু ভ্যাকসিনেশন প্রোগ্রাম ভালোভাবে চলছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনা নির্ধারিত কোনো হাসপাতাল এখনই বন্ধ করার চিন্তা নেই, তবে শয্যা কমিয়ে সাধারণ রোগীদের চিকিৎসা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু কোভিড আক্রান্ত সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, সেহেতু যে সমস্ত কোভিড ডেডিকেটেড হাসপাতাল ছিল সেখানে কোভিডের জন্য কিছু সিট রেখে বাকি হসপিটালকেই নন কোভিড রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। আমরা এটাকে নয়া স্বাভাবিকতা বলছি। এ সময়ে যখন করোনার সংক্রমণ বাড়বে, তখন করোনা প্রতিরোধী কার্যক্রমের সাথে সাথে করোনা রোগীর চিকিৎসার কার্যক্রমটা জোরদার করা, যখন কমবে তখন সেই হাসপাতালের শয্যা এবং সেই জনসংখ্যাকে, জনবলকে অন্যত্র সঠিকভাবে ব্যবহার করা। হাসপাতালে রোগী কমলেও যে কোনো ঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগকে প্রস্তুত থাকতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যদি চালু করতে নাও পারে, তাহলে উত্তরা থেকে আগারগাঁও রুট ধরেই চলাচল শুরু করবে দেশের প্রথম মেট্রো রেল। কর্তৃপক্ষ বলছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালুর কথাই ভাবছেন তারা। MRT লাইন 6 এর হাত ধরেই মেট্রো রেলের যুগে পা দিচ্ছে বাংলাদেশ। শুরু থেকে মেট্রো রেল প্রকল্পকে 2 ভাগে ভাগ করে কাজ করে কর্তৃপক্ষ। প্রথম অংশ উত্তরা থেকে আগারগাঁও, পরের অংশ আগারগাঁও থেকে মতিঝিল। উত্তরা থেকে আগারগাঁও 11.73 কিলোমিটার, ভায়াডাক্টে 9টি স্টেশন। এই অংশের প্রথম 4টি স্টেশনে শুরু হয়েছে ট্রায়াল রান। প্যাকেজ 1-এর সার্বিক অগ্রগতি 84.58 ভাগ। অন্যদিকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 8.11 কিলোমিটার পথে 7টি স্টেশন নিয়ে ফার্মগেট থেকে কারওয়ান বাজার হয়ে প্রেস ক্লাব হয়ে এগিয়েছে মতিঝিলের পথে। এই অংশের কাজে গিয়েছে 60% বেশি। পুরো প্রকল্পের সার্বিক গড় অগ্রগতি 70.58 ভাগ। ভুয়া কাগজপত্র দেখিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি হয়ে শেষ করেছেন 5 বছরের MBBS কোর্স। পরে চিকিৎসক হিসেবে স্বামীর সঙ্গে পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্যে। তারপরও পার পাননি চট্টগ্রামের দিলারা বেগম। সম্প্রতি ভর্তি জালিয়াতির এই পুরো ঘটনা প্রকাশ পেয়েছে অডিট অধিদপ্তরের অনুসন্ধানে। চট্টগ্রামের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে দিলারা বেগম 1993 সালে সেন্ট স্কলাস্টিকা গার্লস হাই স্কুল থেকে SSC, 1995-এ সরকারি মহসিন কলেজ থেকে HSC পাশ করেন তিনি। বাবার ইচ্ছে পূরণে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণের জাল কাগজপত্র দেখিয়ে ভর্তি হন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে। 5 বছরের কোর্স শেষ করেন 2003 সালে। 2004 সালের সেপ্টেম্বরে পান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সনদ। এর পরপরই ইংল্যান্ডে চলে যান স্বামীর সঙ্গে। আমাদের মন্ত্রণালয় অথবা ডিজি অফিস থেকে এখনো কোনো তদন্ত হয় নাই। শুনছি আগামীতে এই বিষয়টা তদন্ত হবে। এটা আসলে 25 বছর আগের ঘটনা। আমরা তার কাগজপত্র খোঁজাখুঁজি করারও চেষ্টা করছি, সব কাগজপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। শেরে-ই-বাংলা মেডিকেল কলেজে 1996-1997 সেশনের 28তম ব্যাচের ভর্তির নথিতে তার নাম আসে 36 নম্বরে। সেখানে দেয়া জন্ম তারিখ 19 ফেব্রুয়ারি 1980। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সনদে সে তারিখ 31 ডিসেম্বর 1978 সাল। ঠিকানা নরসিংদীর কাউয়াদি গ্রাম। তবে সেখানে গিয়ে এই ঠিকানায় দিলারা বেগমের কোনো হদিস মেলেনি। আমার জানা মতে শামসুল হুদা নামে আমার গ্রামে কোনো লোক নাই এবং দিলারা বেগম নামেও কোনো ডাক্তার নেই। আমার গ্রামে একজন ডাক্তারই স্বপ্নরানী দর, এছাড়া কোনো MBBS ডাক্তার নাই। এ ব্যাপারে যোগাযোগ করা হয় চট্টগ্রামের হালি শহরের বউবাজার এলাকায় দিলারা বেগমের মায়ের সঙ্গে। আপনার নরসিংদী কেউ আছে? না।
তাহলে ভর্তির সময় আপনার মেয়ে নরসিংদীর ঠিকানা কেন ব্যবহার করলো? নরসিংদীর ঠিকানা দেয় না, এটা রটাইছে, বানাইছে। তদন্তের পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একাধিকবার চিঠি দিয়েছে অডিট অধিদপ্তর, তবে কোনো সদুত্তর না পাওয়ার অভিযোগ তাদের। এদিকে যুক্তরাজ্যে থাকা দিলারা বেগমের সাথে যোগাযোগ করা হলেও এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌলভীবাজারে আগাম জাতের রোপা আমন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা। কম সময়ে অধিক ফলন হওয়ায় নতুন জাতের ধানে লাভের আশা করছেন তারা। কৃষি বিভাগ বলছে, উচ্চ ফলনশীল জাতের ধান চাষে কৃষকরা আগ্রহী হলে একই জমিতে বছরে 3টি ফসল আবাদ করা সম্ভব। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আগাম রোপা আমনের ভালো ফলন পেয়েছেন কৃষকরা। ক্ষেতে ধানের দোলা দেখে ভালো লাভের আশা করছেন তারা। ধান আমরা কাটা আরম্ভ করছি, কাটছিও কিছু, আর 18 থেকে 20 মন ধর ধান, 18 থেকে 20 মন হইব ধান। এখন সহায়তা আছে, এইটাই আমরা রইল আবেদন রইল যে ন্যায্য মূল্যটা ধানের পাওয়ার লাগি। হাইব্রিড সাইর ক্ষেত করলাম, এখন মনে করো 110 দিনে আমরা ধান কাটতাম পারছি, এখন আমরা ধানটা ভালো হয়েছে। জেলা কৃষি কর্মকর্তা বলছেন, ধানের জাতটি স্বল্পকালীন হওয়ায় বোরো আবাদের আগে একই জমিতে আগাম শাকসবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। সরিষা বোনা হবে, সরিষার পরে সেখানে হবে বোরো, অর্থাৎ আমরা চাচ্ছি রূপা আমন এবং বোরো এই দুটোর মাঝখানে সরিষা বা ডাল যে কোনো একটি ফসল সেখানে করার জন্য, যাতে শস্যের নিবিড়তা বৃদ্ধি পায়। বাজারে ধানের ন্যায্য মূল্য পেলে আগাম জাতের ধান চাষে কৃষক আরও বেশি আগ্রহী হবেন বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। 75 যেটা আমাদের সবচেয়ে আগাম জাত, এটা আমরা অলরেডি কাটা শুরু করেছি এবং এরপরে আমরা সরিষা করতে পারবো বোরোর আগে, এবং অন্যান্য যেগুলো জাত আছে এগুলো আমরা সুন্দরভাবে আমরা লক্ষ্যমাত্রা চাইতেও ইনশাল্লাহ আমাদের আবাদ ভালো হবে। চলতি আমন মৌসুমে 1,01,425 হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে 425 হেক্টর বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পাবনা, ফরিদপুর, রাজবাড়ী সহ দেশের বিভিন্ন অঞ্চলে মুড়ি কাটা পেঁয়াজ চাষে ব্যস্ত চাষিরা। মাস দুয়েক পরে বাজারে আসবে এসব পেঁয়াজ। অনুকূল আবহাওয়া ও বাজার দর ভালো থাকলে লাভের আশা চাষিদের। সহজ শর্তে কৃষি ঋণ পেলে চাষের পরিধি আরও বাড়ানো সম্ভব বলে মনে করেন তারা। অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনার ঈশ্বরদী, আটঘরিয়া, সুজানগর ও সাথিয়া এলাকায় মুড়িকাটা পেঁয়াজ রোপণ করেছেন চাষিরা। এই পেঁয়াজ বাজারে উঠবে ডিসেম্বরের শুরুতে। আগাম জাতের পেঁয়াজ, এই পেঁয়াজটা বেচে আমরা ধরেন একটু লাভবান হতে চাই আর কি। এখন তো বাজারের দাম অনেক বেশি, তো আশা আছে যে ওই বাজারটা আমরা পাবো আর কি। কৃষি বিভাগ বলছে, জেলায় এবার 55,000 হেক্টর জমিতে পেঁয়াজ রোপণ হয়েছে। উৎপাদন লক্ষ্য 8 লাখ মেট্রিক টনের বেশি। এই মুড়ি পেঁয়াজটা একটু দ্রুত বর্ধনশীল, এটা ঠিক ডিসেম্বর মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু পাতা সহ আটি বেঁধে কৃষকরা বিক্রি করবে। এদিক দিয়ে আমাদের কৃষক লাভবান হবে। তারপরে ডিসেম্বর শেষের দিকে এবং জানুয়ারি মাসের দিকে এরা পুরোপুরি হারভেস্ট হয়ে যাবে। রাজবাড়ীতে সার, সেচ ও শ্রমিক খরচ সহ বিঘা প্রতি মুড়ি কাটা পেঁয়াজ উৎপাদনে খরচ হচ্ছে প্রায় 80,000 টাকা। এজন্য সহজ শর্তে কৃষি ঋণ চাইছেন কৃষকরা। যদি আপনারা কিছু ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করতেন, তাহলে পিসের প্রতি মানুষের একটা আগ্রহ আছে, এই পিস আরো বেশি বেশি করতে পারত কৃষক। এবার ক্ষতিগ্রস্ত একটু কম হয়েছে। এখন যদি মনে করেন যে পিসটা বর্তমান ঘরে তুললাম, ভারতের এলসি যদি ডোহে, তাহলে আমাদের এই পিজি পয়সা হবে। চাষিদের পরামর্শ দেওয়ার পাশাপাশি সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। মশলা জাতীয় ফসলে 4% বা 2% সুদে ঋণ দেওয়ার কথা, ব্যাংক থেকে দেওয়ার কথা আছে। তো আমাদের চাষিদেরকে আমরা উদ্বুদ্ধ করি সমস্ত ঋণ নেওয়ার ক্ষেত্রে। মাগুরায় 1200 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আবহাওয়া ভালো থাকলে এবার অন্তত 80,000 মেট্রিক টন পেঁয়াজ বেশি উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। কয়েকদিনের ভিতর পেঁয়াজ সব লাগাই নিয়ে যাবে। আমাদের অঞ্চলে পেঁয়াজ খুব ভালো হয়। 2.5 মাস থেকে পেঁয়াজ উঠে যাবে এবং ফলন ভালো পাবো এবং আশা করি দামও ভালো পাবো। এদিকে কুষ্টিয়ায় নতুন জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। আমরা শীতকালীন পেঁয়াজের পাশাপাশি যদি গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ করতে পারি, তাহলে পেঁয়াজের যে বাজারের সংকট সেটা থেকে উত্তরণ সম্ভব হবে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এছাড়া যশোরে 500 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে গত বছরের তুলনায়, যা 41% বেশি। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
এ নিয়ে আরো জানাতে পাবনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, মুড়ি কাটা পেঁয়াজের চাষাবাদ ও দাম নিয়ে কৃষকরা আসলে কি বলছেন, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের বিষয়ে কৃষি অফিস আসলে কি জানিয়েছে আপনাকে আমাদের জানাবেন। আপনি জানেন যে দেশের সর্ববৃহৎ পেঁয়াজ উৎপাদনকারী জেলা কিন্তু পাবনা। এখানে কিন্তু গত বছরে পাবনার এই 9টি উপজেলায় কিন্তু প্রায় 55,000 হেক্টর জমিতে কিন্তু পেঁয়াজের আবাদ হয়েছিল। এবার কিন্তু কৃষি বিভাগ বলছেন যে এই 55,000 হেক্টর জমি পার হয়ে যাবে। আপনি জানেন যে এই মৌসুমে কিন্তু পাবনার বিভিন্ন মাঠঘাটে কিন্তু পেঁয়াজ রোপণের কাজ চলছে, পুরোদমে কিন্তু শুরু হয়েছে এবং এখন আগাম জাতের মুড়ি কাটার পেঁয়াজের চাষ হচ্ছে। তবে আমরা কিন্তু কথা বলেছিলাম কৃষি বিভাগের সঙ্গে, তারা বলছে যে গত বছর থেকে কিন্তু এবার উৎপাদন আরো বাড়বে এবং সেক্ষেত্রে প্রায় 8 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবেন বলে কৃষি বিভাগ কিন্তু মনে করছেন। আমরা গত 2 দিন আগেও কিন্তু মাঠে গিয়ে দেখতে পেয়েছি যে মাঠে যে পেঁয়াজগুলো কৃষকরা রোপণ করছেন এবং প্রায় 15 দিন আগে যে পেঁয়াজগুলো রোপণ করা হয়েছে মুড়ি কাটা আগাম জাতের যে পেঁয়াজ, এইটা কিন্তু আগামী 2 মাস পরে কিন্তু বাজারে উঠবে এবং বাজারে এখন যে দাম রয়েছে, আমরা আজকে সকালেও কিন্তু বাজার ঘুরে দেখেছি যে খুচরা দরে যে পেঁয়াজটা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে 50 থেকে 55 টাকায় দরে কিন্তু খুচরা দরে বিক্রি হচ্ছে। এই পেঁয়াজটা কিন্তু 2000 টাকা মন দরে পাইকারি দরে বিক্রি হচ্ছে বলে এমনটি আমরা কিন্তু জানতে পেরেছি। এই ছিল আমার কাছে পাবনার পেঁয়াজের সর্বশেষ অবস্থা। খায়রুল, আপনাকে ধন্যবাদ। পাবনা থেকে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। দেশে লাইসেন্সধারী মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিংহভাগই বাজারে এখনো সক্রিয়ভাবে কার্যক্রম শুরু করতে পারেনি। পর্যাপ্ত অবকাঠামো এবং বিনিয়োগের অভাবে কার্যক্রম শুরু করতে পারছে না তারা। তবে এই সুযোগ নিয়ে কেউ গ্রাহক প্রতারণা করলে এবং প্রতিযোগিতা বিরোধী কার্যক্রম চালালে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রতিযোগিতা কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের। দেশের সকল শ্রেণী পেশার মানুষকে আর্থিক সেবা দিতে এবং প্রান্তিক পর্যায়ের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে 2010 সাল থেকে শুরু হয়েছে মোবাইল ব্যাংকিং সেবা। সহজে টাকা উত্তোলন, প্রদান, পানি, বিদ্যুৎ, গ্যাস ও ইন্টারনেট সহ প্রায় সব ধরনের বিল পরিশোধ, অনলাইনে কেনাকাটা সহ বিভিন্ন কারণেই জনপ্রিয় হয়ে উঠেছে এই সেবা। তবে 11 বছর পেরিয়ে গেলেও সক্রিয়ভাবে মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে হাতে গোনা 2-1টি প্রতিষ্ঠান। যদিও তথ্য বলছে বর্তমানে লাইসেন্স সক্রিয় আছে 14টি প্রতিষ্ঠানের। ফলে পূর্ণ প্রতিযোগিতা তৈরি না হওয়ায় সার্ভিস চার্জ হিসেবে গ্রাহককে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। যেতে গেলে আসলে কি লাগবে, টোটাল ইকোসিস্টেমটা গড়া লাগবে। গড়তে গেলে এখন আরো একটু জায়গায় যেতে হবে। কোন জায়গায় যেতে হবে? কারণ হচ্ছে যে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে এই জায়গাটা একটা মনোপলিস্টিক একটা চলছে বাজারে। সকল ব্যাংক তাদের এই প্রোডাক্টটা নিয়ে সেভাবে মার্কেটে উপস্থিতি আমরা দেখি না। তো আমরা জানি যে about 15 such providers are active. বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বলছে মোবাইলে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তথ্য উপাত্ত নেওয়া হচ্ছে। একচেটিয়া সুবিধা আদায়ের প্রমাণ মিললেই ব্যবস্থা। তাদেরকে আমরা চিঠি দিয়েছি বিভিন্ন তথ্য উপাত্ত চেয়ে। এটি সংগ্রহের পর আমরা এটা বিশ্লেষণ করব। তারপর যদি দেখি যে এখানে প্রতিযোগিতা বিরোধী কিছু হচ্ছে তাহলে অবশ্যই আমাদের হস্তক্ষেপ চলে আসবে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকও বলছে শুধু ব্যবসা করার মানসিকতা নয়, নিশ্চিত করতে হবে গ্রাহক সেবা। রেটকে যেমন কনসিডার নিতে হবে, পাশাপাশি তার গুণগত মানটাকেও কনসিডার নিতে হবে। এই দুটো কম্বাইন্ড করার পরে যখন ব্যালেন্সিং করতে পারবে, সে ততটুকু মার্কেটে এগিয়ে থাকবে। এদিকে সবশেষ গত 28 সেপ্টেম্বর মোবাইল সেবায় আধিপত্য নিয়ন্ত্রণের লক্ষ্যে এবং আর্থিক সেবা প্রদানকারী কোম্পানিগুলোর মধ্যে ব্যবসায়িক সমতা আনতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন বরাবর একটি স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিষেধাজ্ঞা শেষে পদ্মায় ধরা পড়ছে বিপুল পরিমাণ ইলিশ। এসব মাছে সয়লাভ মুন্সিগঞ্জের হাটগুলো। তবে বাজারে ওঠা বেশিরভাগই ডিমলা ইলিশ। পর্যাপ্ত পরিমাণ মাছ ধরা পড়লেও দাম বেশ চড়া। টানা 22 দিনের নিষেধাজ্ঞা শেষে পদ্মায় জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। মাওয়ার মৎস্য আড়ত ও বিভিন্ন বাজারে দীর্ঘদিন পর ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকায় খুশি বিক্রেতারা। আগের থেকে প্রচুর ইলিশ পাওয়া যায়, ভোরের আলোর থেকেই ক্রেতাগার বেশি আহে
ব্যাপারী বেশায় মাছ ভাই 22 দিন নিষেধাজ্ঞার পর প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে, ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ উঠতেছে। ভোর থেকেই হাটে ভিড় করেন রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতারা। তবে বেশিরভাগ ডিমওয়ালা মাছ ধরা পড়ায় সামনে ইলিশ উৎপাদন কমার আশঙ্কা ক্রেতা বিক্রেতাদের। অভিযানটা 10 দিন আগে দিয়ে ফেলাইছে, আরো 10 দিন পরে দিলে ভালো হতো। ইলিশের এই নিষেধাজ্ঞাটা 30 দিন করার জন্য, তাহলে আমার মনে হয় যে সমস্ত ইলিশ নিরাপদে ডিম পাড়তে পারবে। বাজারে প্রচুর ইলিশ থাকলেও দাম বেশ চড়া। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকা পর্যন্ত। 700 থেকে 900 টাকায় বিক্রি হচ্ছে আরেকটু ছোট ইলিশ। 1.5 কেজি সাইজের যে ইলিশটা, এই ইলিশটা 1300 থেকে 1400 টাকা কেজি আছে। আর যেটা 1 কেজি সাইজের মাছটা, এটা আপনার 1100, 1150 টাকা, 1000 টাকা কেজি আছে। বিভিন্ন জায়গার থেকে লোকজন আইসা ভিড় করতেছে ইলিশ কেনার জন্য। ইলিশে আনন্দ উল্লাসের মধ্যে জেলেরা মাছ ধরা এবং মাছ যারা ক্রেতা তারাও খুব আনন্দ উল্লাসে মাছ কিনতেছে। এবছর মুন্সিগঞ্জে 2000 মেট্রিক টনের বেশি ইলিশ আহরণের লক্ষ্য মৎস্য বিভাগের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সাতক্ষীরা পৌরসভার অর্ধেক এলাকায় বছরে 6 মাস তলিয়ে থাকে পানিতে। ভুক্তভোগীদের দাবি, সময়ের সাথে সাথে সমস্যা বাড়লেও নজর নেই কর্তৃপক্ষের। নদী ভরাট ও অপরিকল্পিত চিংড়ি ঘের জলাবদ্ধতার কারণ উল্লেখ করে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। চলতি বছরের এপ্রিল থেকে ডুবে আছে সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা, কামালনগর ও বদ্দিপুর কলোনি। আর মে মাস থেকে ডুবে আছে মধুমোল্লারডাঙ্গি, বকচড়া, রইসপুর, বাকাল এলাকা। এসব এলাকায় এক বাসা থেকে অন্য বাসা যেতে নিতে হয় ভেলার সাহায্য। ঘরের বাইরে বের হতে ভোগান্তির পাশাপাশি গৃহস্থালীর দৈনন্দিন কাজেও ঝুঁকির অন্ত নেই। পানি স্থায়িত্ব হয়ে দাঁড়ায় আছে, পানি কোনো সরার কোনো লাইন নেই। আমাদের এই রাস্তায় পানি, উঠোনে পানি, ঘরের ভিতরে পানি, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা অনেক কষ্টে আছি। বাথরুমের সমস্যা, খাওয়ার পানির সমস্যা। আমাদের হাতে গ্যাসে দুটো রান্না করতে হচ্ছে, একবার করে রান্না করি। 3-4 মাস ধরে আমাদের এদিকে পানি থাকে, কষ্ট হয়। নদী ভরাট ও অপরিকল্পিত চিংড়ি ঘের জলাবদ্ধতার প্রধান কারণ বলছেন জেলা নাগরিক কমিটির নেতারা। অপরিকল্পিত চিংড়ি ঘের বা মৎস্য ঘের, একই অবস্থা সাতক্ষীরার যে নদী খালগুলো সম্পূর্ণরূপে বন্ধ করা আছে, নেট পাঠা দিয়ে করা আছে, অবৈধ দখলদাররা দখল করে আছে। পাওপো বলছে, নদী খননের পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদে বেশ কিছুটা সময় প্রয়োজন। অন্যদিকে সরকারের বরাদ্দকৃত অর্থ যথাযথ কাজে লাগানোর তাগিদ স্থানীয় সংসদ সদস্যের। একটা সমন্বিত পদক্ষেপ না নিলে মূলত জলাবদ্ধতা এইভাবে হবে না। তারপরেও বেতনামূলক চাপ খনন করলে আমরা মনে করি 70% জলাবদ্ধতা দ্রুত সমাধান হবে। জলাবদ্ধতা নিরসন কল্পে 476 কোটি টাকা, which is a good amount। এই টাকাটা খরচ করলে পৌরসভা অর্থাৎ শহর বা শহরতলিতে বা আমাদের জেলায় জলাবদ্ধতা নিরসন হবে অনেকাংশে, তবে সে খননটা যথাযথভাবে হতে হবে। সাতক্ষীরা পৌরসভায় 3 লক্ষাধিক লোকের বাস, এর মধ্যে 1/3 মানুষের দিন কাটছে পানিবন্দী অবস্থায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 71-এর না দেখা 50টি ছবি নিয়ে প্রদর্শনী চলছে মুক্তিযুদ্ধ জাদুঘর ও আলিয়াস ফ্রসেজে। ছবিগুলো তুলেছেন ফরাসি আলোকচিত্রী মার্ক রিবু। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ 1971 শোক ও সকাল নামের এই প্রদর্শনী চলবে 16 নভেম্বর পর্যন্ত। বাঙালির মুক্তির সংগ্রামে উদ্বুদ্ধ হয়ে 71 নভেম্বরে ফ্রান্স থেকে কলকাতায় মার্ক রিবু ঘুরে দেখেন শরণার্থী শিবির ও মুক্তাঞ্চল। 3রা ডিসেম্বর মিত্র বাহিনীর সঙ্গে বাংলাদেশে ঢোকেন উত্তর পূর্ব সীমান্ত দিয়ে। পরে ব্রহ্মপুত্র পার হয়ে জামালপুরে পৌঁছে তার ক্যামেরাবন্দী হয় বিজয়ের সেই অবিস্মরণীয় মুহূর্ত। মিত্রবাহিনীর ঢাকা প্রবেশের সময়কার উচ্ছ্বাস দেখেছেন তিনি ক্যামেরার চোখে। তুলেছেন মুক্তিযোদ্ধাদের হাতে পাকিস্তানি সেনাদের ধরা পড়ার ছবিও। 18 ডিসেম্বর গৃহবন্দী থেকে মুক্তির পর ফিল্মে ধরেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এতদিন বাঙালির চোখে আড়ালে থাকা মুক্তিযুদ্ধের তেমন 50টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘরে। তাতে নতুন প্রজন্মের আগ্রহ বেশ। দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত খুবই দারুণভাবে উনি চিত্রিত করেছেন জায়গাগুলো। এখানে অসংখ্য ছবি, যেই ধরনের পয়েন্ট অফ ভিউ আমরা আগে দেখিনি। আমরা সবসময় দেখি যে অনেক মৃতদেহ রাস্তায় রাস্তায় পড়েছিল, যেগুলো এখানে এগুলো আসলে প্রকাশ হয়নি। এটা অন্য একটা দিক প্রকাশ পেয়েছে, যেটা আমরা নর্মালি দেখতে পাই না। এসব ছবি ফ্রান্সের গিমে মিউজিয়াম থেকে প্রদর্শনের জন্য এনেছে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ। পরে আরও কিছু ছবি আনতে চান তারা।
মার্কিবের অন্য ছবি নিয়েও আমাদের একটা প্রদর্শনী করার ইচ্ছা আছে। তাহলে বিশ্বের মুক্তি সংগ্রামের সঙ্গে বাংলাদেশের মুক্তি সংগ্রাম যে জড়িত সেটাও আমরা খুব তুলে ধরতে পারবো। আর 50টা ছবি তো আমাদের হাতে থাকছে, ফলে আমরা অনেক রকমভাবে ভাববো আমরা মার্ক রিবুকে নিয়ে। মার্ক রিবুর জন্ম ফ্রান্সের লিওর পাশের এলাকা সাঁ-জেনি লাভেতে 1923 সালে। 5 বছর আগে 93 বছর বয়সে প্যারিসে মৃত্যু হয় তাঁর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়ালো 50 লাখ। প্রথম মৃত্যুর পর 21 মাসে এই প্রাণহানি। এ পর্যন্ত 221 দেশ ও অঞ্চলে 24 কোটি 65 লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন 22 কোটি 33 লাখের বেশি। 2019 সালের 31 ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা শনাক্ত হওয়ার তথ্য মেলে। প্রথম মৃত্যুর ঘটনা 11 জানুয়ারি। চীন থেকে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ভাইরাসের বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে প্রাণহানি। করোনা ঠেকাতে লকডাউনের পথে যেতে হয় বিশ্বের প্রায় সব দেশকেই। এতে অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়। 2020 সালের 11 এপ্রিল বিশ্বে করোনায় মৃত্যু দাঁড়ায় 1 লাখে। মাত্র 2.5 মাসে সে সংখ্যা ছাড়ায় 5 লাখ। এরপরে 3 মাসে সে সংখ্যা দ্বিগুণ হয়। বিশ্ব করোনায় আরও 10 লাখ মারা যায় 2020 সালের 28 সেপ্টেম্বর থেকে 2021 সালের 15 জানুয়ারি পর্যন্ত। এরপরে 3.5 মাসে বিশ্বে করোনায় প্রাণহানি 20 লাখ থেকে দাঁড়ায় 32 লাখে। অর্থাৎ এই সময়ে করোনা কেড়ে নেয় 12 লাখ প্রাণ। আর মে থেকে 6 জুলাই পর্যন্ত বিশ্বে আরও 8 লাখ মানুষের মৃত্যু হয়। এর পরের 3 মাসে করোনায় মারা যায় আরও 10 লাখ মানুষ। করোনা সংক্রমণ ও প্রাণহানি সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। এ পর্যন্ত দেশটিতে মারা গেছে 7,63,000। প্রাণহানিতে এরপরেই অবস্থান ব্রাজিলের। এ পর্যন্ত দেশটিতে 6,07,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর ভারতের অবস্থান তৃতীয়। এ পর্যন্ত মারা গেছে 4,57,000-এর বেশি। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শিশুদের জন্য করোনার ফাইজার ও বায়োএনটেক টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন FDA। এই প্রথম 5 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য করোনার টিকার অনুমোদন দেয়া হলো। এদিকে বিশ্বে একদিনে করোনায় প্রাণহানি হয়েছে 7,554 জনের। এছাড়া একদিনে শনাক্ত হয়েছে 4,62,000 জন রোগী। বিশ্বে মোট আক্রান্ত 24 কোটি 67 লাখের বেশি রোগী। গত 24 ঘন্টায় বিশ্বে করোনায় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ 1,535 জনের মৃত্যু হয়েছে। সর্বোচ্চ শনাক্ত হয়েছে 75,390 জন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট দেশটিতে সংক্রমণ হার বাড়ায় সকল জনগণকে দ্রুত টিকা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে 648 জনের। এক সপ্তাহে সেখানে সংক্রমণ বেড়েছে 44%, মৃত্যু হার বেড়েছে 55%। রাশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি 1,163 জনের। গ্লাসগো জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভারতের 19 বছর বয়সী পরিবেশবাদী সৃজনী দত্ত। ইউথ ফর ক্লাইমেট ইন্ডিয়ার পরিচালক সৃজনী দত্ত জলবায়ু বিষয়ক যে কোনো আন্দোলনে দিল্লিতে পরিচিত মুখ। স্কুলে পড়ার সময় থেকেই পরিবেশ রক্ষায় বেশ সোচ্চার সৃজনী দত্ত। তরুণ পরিবেশবাদী পরিচালিত দিল্লিতে হওয়া যে কোনো জলবায়ু আন্দোলনে দেখা যায় তাকে। 19 বছরের জীবনের অভিজ্ঞতা নিয়ে গ্লাসগো জলবায়ু সম্মেলনে জলবায়ু নীতি এবং এর প্রয়োগ নিয়ে আলোচনা করবে সৃজনী। সৃজনীর মতে তরুণরা বর্তমানে পরিবেশ নিয়ে বেশ সচেতন এবং সোচ্চার। তারা পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে আওয়াজ তুলছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায়। আমি পুরোপুরি তরুণ ভিত্তিক সংগঠনের সাথে কাজ করেছি। তরুণরা অনেক ভালো ভালো কাজ করছে, তাতে কোনো সন্দেহ নেই। তবে তাদের মধ্যে এই অনুভূতি আসা খুব দরকার যে আমাদের এমনভাবে কাজ করতে হবে যেন আমরা জলবায়ুর ইতিবাচক পরিবর্তন আনতে দ্রুত সক্ষম হই। ভারতে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট EIA নীতির বিরুদ্ধে আন্দোলনে যুক্ত সৃজনী। কলকারখানার বর্জ্য থেকে পরিবেশকে বাঁচাতে তার এই আন্দোলনে 20 লাখ মানুষ সহমত প্রকাশ করেছে। সৃজনীর আশা EIA আইন পাশ করবে না ভারত সরকার। এছাড়া দূষণের শিকার দরিদ্র দেশগুলোকে ভারত $1 বিলিয়ন সহায়তা দিবে বলেও আশাবাদ তার।
দরিদ্র দেশগুলোতে পরিবেশ তহবিল কিভাবে বণ্টিত করে পশ্চিমা বিশ্ব তা নিয়ে আলোচনার ইচ্ছা আমার আছে। বিশেষ করে তরুণদের সাথে এ ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হবে বলে আমার বিশ্বাস। COP26 এ যোগ দেওয়ার মাধ্যমে পরিবেশ রক্ষায় ইতিবাচক অবদান রাখার আশায় সৃজনী উচ্ছ্বসিত। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানে বর্তমানে তালেবান বাহিনীর প্রধান প্রতিদ্বন্দ্বী আইএস। দেশটির জালালাবাদ শহরে প্রতিনিয়তই দুই পক্ষের মধ্যে সহিংসতার ঘটনা ঘটছে। দুই দলই এখন রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত। যে কোনো মূল্যে আইএসকে প্রতিহতের ঘোষণা তালেবানের। আগস্টের মাঝামাঝিতে কাবুলের ক্ষমতা দখলের পর আফগানিস্তানের সবকিছু নিয়ন্ত্রণ চলে যায় তালেবানের হাতে। এরই মধ্যে সরকার গঠন করে দেশ চালাতে শুরু করেছে তালেবান, কিন্তু তাদের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে আইএসকে। দেশটি পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে দুই পক্ষের মধ্যে প্রতিনিয়তই ঘটছে সহিংসতার ঘটনা। স্থানীয়ভাবে দাইশ নামে পরিচিত আইএস রাস্তা পাশে বোমা পেতে রাখা, গোপন হত্যা সহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে লিপ্ত। আগের সরকারের বিরুদ্ধে একই কৌশল অবলম্বন করেছিল তালেবান বাহিনী। কাবুলে ক্ষমতা গ্রহণের পর অতিমাত্রায় কট্টরপন্থী না হওয়ায় তালেবান বাহিনীকে মুরতাদ বলে আখ্যা দিয়েছে আইএস, আর আইএসকে ধর্মদ্রোহী চরমপন্থী আখ্যা দিয়ে বিষয়টি উড়িয়ে দিয়েছে তালেবান। জালালাবাদের নানগারহার প্রদেশে তালেবানের গোয়েন্দা সংস্থার প্রধান ডাক্তার বশি, যার বেশ খ্যাতি আছে, পার্শ্ববর্তী কুনার শহরে একটি শক্ত ঘাঁটি থেকে আইএসকে বিতাড়িত করতে সাহায্য করেছিলেন তিনি। বশির গর্বের সঙ্গে জানান, তালেবান বাহিনী বেশ কয়েকজন আইএস সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। উদ্বেগে কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন, তাদেরকে যে কোনো মূল্যে পরাজিত। গর্বের সঙ্গে জানান, তালেবান বাহিনী বেশ কয়েকজন আইএস সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। উদ্বেগে কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন, তাদেরকে যে কোনো মূল্যে পরাজিত করা হবে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জয়ের সম্ভাবনা জাগিয়েও পারল না বাংলাদেশ। শেষ ওভারের রোমাঞ্চে ওয়েস্ট ইন্ডিজের কাছে 3 রানে হেরেছে মাহমুদুল্লাহর দল। সুপার 12-এ টানা 3 হারে সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেল টিম টাইগার্সের। 143 রানের টার্গেটে বাংলাদেশ থেমেছে 139 রান করে। বাজে ব্যাটিং আর ফিল্ডিংয়ে ম্যাচ হাতছাড়া হয়েছে। অন্যদিকে জয় দিয়ে বিশ্বকাপে টিকে থাকল উইন্ডিজরা। টি-20 ম্যাচে ভুল যত কম ততই সুযোগ বেশি ম্যাচ জয়ের। মাহদি লিটনের এই ভুলগুলো উইন্ডিজকে ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছে বারবার। শুরুর মোমেন্টাম বাংলাদেশের। মুস্তাফিজ, মাহদি, তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে দিশেহারা উইন্ডিজ টপ অর্ডার উইকেট বিলিয়ে গেছেন। গেইল, লুইস, হেডমায়ার ফিরেছেন মাত্র 32 রানের মধ্যে। রাসেলকে রান আউটে ফেরানোর পর ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের হাতে। তারপরেও লম্বা বিধ্বংসী ব্যাটিং লাইন আপের বিপক্ষে ভুল করার সুযোগ নেই। জীবন পেয়ে দুজনে ইনিংস মেরামত করেছেন। চেস দেখে শুনে খেললেও শান্ত থাকেননি পুরান। সাকিবকে পরপর 2 ছক্কা হাঁকিয়ে তাণ্ডবের আভাস দিয়েছেন। উইন্ডিজ যখন 100 রানে পৌঁছায় তখনও বাকি 23 বল। 57 রানের পার্টনারশিপ জোড়া ধাক্কায় ভেঙেছেন শরীফুল, তাতে খুব একটা লাভ হয়নি। শেষ ওভারে মুস্তাফিজকে 3 ছক্কা হাঁকিয়ে 142 রানের চ্যালেঞ্জিং টোটাল এনে দেন হোল্ডার। আত্মবিশ্বাসীন ব্যাটিং লাইন আপের কাছে 143 রানও পাহাড় সম। ওপেনিং এ বড় চমক লিটন নয়, নাইমের সঙ্গে ব্যাটিং এ সাকিব। 2 ওপেনারের ধীরগতির ব্যাটিং চাপ বাড়িয়েছে। ওপেনিং এ সফল হতে পারেননি সাকিব, নাইমও বেশিক্ষণ টিকতে পারেননি। তার বিদায়ে পাওয়ার প্লেতে বাংলাদেশের আসলো 29 রান। সুযোগ পেয়ে সৌম্য করলেন 17। তীব্র সমালোচনার মুখে থাকা লিটন হাল ধরেছেন। মুশফিক উইকেট বিলিয়ে আসার পর মাহমুদুল্লাহ ও লিটন দলকে জয়ের পথে রাখেন। শারজার উইকেটে শেষ 4 ওভারে 33 রান তোলা সময়ের অপেক্ষা মাত্র। সেটাকেই কঠিন বানিয়েছেন মাহমুদুল্লাহ লিটন। শেষ ওভারে খেলা নিয়ে বিপদ বাড়িয়েছেন মাহমুদুল্লাহ আফিফ। শেষ পর্যন্ত শেষ বলে হারতে হয়েছে 3 রানে। আবারও স্বপ্নভঙ্গ বাংলাদেশের। জয়ের একেবারে কাছে গিয়ে হারতে হলো, যেখানে বড় দায় ফিল্ডিং এর সাথে বাংলাদেশ ব্যাটসম্যানদের। বাকি 2 ম্যাচে এই ভুলগুলো শুধরাতে না পারলে হতে পারে আরো বড় ভরাডুবি। মাজারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত।
উইন্ডিজের বিপক্ষেও ক্যাচ মিস আর বাজে ফিলিংয়ের খেসারত দিতে হলো বাংলাদেশকে। গুরুত্বপূর্ণ সময় ক্যাচ মিসে মোমেন্টাম ধরে রাখতে পারেনি মাহমুদুল্লাহর দল। এই ম্যাচও ব্যাটিং অর্ডার পরিবর্তন হিতে বিপরীত হয়েছে। ওপেনিংয়ে নেমে ব্যর্থ হয়েছেন সাকিব। ক্যাচ ফসকে ম্যাচ হাতছাড়ার গল্প লিখেই চলেছে বাংলাদেশ। এদিন তিনটি ক্যাচ হয়েছে হাতছাড়া। শেখ মাহিদি নিজের বলেই ক্যাচ ছাড়লেন, প্রায়শ্চিত্ত করার সুযোগটাও খেলায় হারালেন। হোল্ডারকে তালুবন্দি করতে ব্যর্থ আফিফ। 9 রানে জীবন পাওয়া রোস্টন চেজের ব্যাটে 39 রান। হোল্ডার শেষ ওভারে 2-6 হাঁকিয়ে হতাশা বাড়িয়েছেন টাইগারদের। একটা সময় উইন্ডিজকে 100-র ভেতরও আটকে রাখার সম্ভাবনা জেগেছিল। ক্যাচ মিসের পাশাপাশি লিটনের স্ট্যাম্পিং এর সুযোগ হাতছাড়াতে মোমেন্টামও হারিয়ে গেছে। 3 ওপেনারের একাদশে শুরুর ব্যাটিংয়ে সাকিবের থাকাটা অবাকের। 15 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ওপেনিং অ্যাডভেঞ্চারে সফল হলেন না সাকিব। 3-এ নেমে সাকিব তো রান পাচ্ছিলেন। পরিবর্তনটা কি খুব জরুরি ছিল? মাঠের বাইরের আলোচনায় কান দিয়েছেন মুশফিকও, কিন্তু বারবার সুইপ, রিভার্স কিংবা স্কুপ শটের চেষ্টায় তার আউটগুলো বড্ড দৃষ্টিকটু। ম্যাচের ওই মোমেন্টে তার আউট চাপ বাড়িয়েছে। 3-এ নামা লিটন ম্যাচ জিতিয়ে দিতে পারতেন সব সমালোচনার জবাব। শেষ ওভারের সমীকরণ মিলিয়ে মাহমুদুল্লাহ হতে পারতেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, কিন্তু তীরে এসে তরি ডুবল। আরো একবার হাতের মুঠোয় থাকা ম্যাচ হারতে হলো। আরো একবার ভুল থেকে শিক্ষা নেওয়া হলো না মাহমুদুল্লাহদের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লিটনের আউটটাই বাংলাদেশের হারের মূল কারণ। শেষ ওভারে জয় ছিনিয়ে আনতে না পারায় নিজেকেই দোষ দিচ্ছেন টাইগার অধিনায়ক। ক্যাচ মিসও হারের পথ তৈরি করেছে স্বীকার করেছেন, তবে সতীর্থদের দোষ দিতে নারাজ তিনি। বলছেন ক্যাচ মিস খেলারই অংশ। বাকি 2 ম্যাচে ভালো কিছু করতে চায় টিম টাইগার্স। ব্রাভোর বলে লং অনে লিটনের সেই শটটা আশা দিয়েছিল। বল যখন হাওয়ায় ভাসছিল, মাহমুদুল্লাহ ভেবেই নিয়েছিলেন ছক্কা হয়ে গেছে। The tallest man on the field ends Liton Das's innings. বাউন্ডারি লাইনে 6 ফুট 6 ইঞ্চির হোল্ডার বল ধরতে ভুল করেননি। এই ক্যাচটাকে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক। ব্রাভোর ওই বলে অলমোস্ট যদি এটা 6টা হয়ে যেত তাহলে আমরা আর কি একদম অনেক এগিয়ে যেতাম আর কি। আমার মনে হয় ওইটা একটা বড় টার্নিং পয়েন্ট ছিল ওই ম্যাচের, কারণ লিটনও খুব সেট ছিল। শেষ বলে স্ট্রাইকে ছিলেন মাহমুদুল্লাহ। 4 হাঁকাতে না পারায় নিজেকেই দোষ দিচ্ছেন। ডু অর ডাই ম্যাচে ক্যাচ ছাড়লে মূল্য দিতেই হবে। সতীর্থদের আগলে রাখলেও ক্যাচগুলো ধরা উচিত ছিল বলছেন ক্যাপ্টেন। 2টা চান্স এসেছিল, ওই চান্সগুলো যদি নিতে পারতাম প্রবাবলি আরো 10টা রানের টেস্ট হয়তো কম হতো, আমাদের জন্য হয়তো বা চেষ্টা ইজি হতো। বাট চেষ্টা করেছি আর কি, হয়তো বা কারণ টি-20 খেলায় এরকম ক্লোজ মার্জিন অনেক সময় হয়। টানা 3 হারে সেমির আশা শেষ, তবে স্বপ্ন শেষ হচ্ছে না বাংলাদেশের। এখনো বিশ্বকাপ থেকে অনেক কিছুই পাওয়ার আছে বলছেন মাহমুদুল্লাহ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত। টি-20 বিশ্বকাপে আজ রোমাঞ্চকর লড়াই। গ্রুপ 1-এ 2 শক্তিশালী দল ইংল্যান্ড অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। দুবাইতে ম্যাচ শুরু রাত 8টায়। একই গ্রুপের খেলায় শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা লড়বে শারজাতে। এই ম্যাচটি শুরু বিকেল 4টায়। টি-20 র্যাঙ্কিং এর 1 নম্বর দল ইংল্যান্ড। বিশ্বকাপের শুরুটাও তাদের রাজসিক। ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের সঙ্গে জিতেছে অনায়াসে। নেট রান রেটে অন্যদের চেয়ে বেশ এগিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। অজিদের পরাস্ত করতে পারলে সেমির পথ অনেকটা সুগম হবে ইংল্যান্ডের। অন্যদিকে সাউথ আফ্রিকার বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে সদর্পে ফিরেছে অস্ট্রেলিয়া। থামিয়েছে বিশ্বকাপে লঙ্কানদের জয়যাত্রা। ডেভিড ওয়ার্নারের রানে ফেরা অজিদের স্বস্তি দিচ্ছে। তবে অস্ট্রেলিয়ান ব্যাটারদের আসল পরীক্ষা হবে ইংলিশ বোলিং লাইনআপের সামনে। অ্যাশেজের আগে শর্টার ফরম্যাটের এই লড়াই জিতে আত্মবিশ্বাস বাড়াতে মুখিয়ে 2 দলই। খুব কঠিন একটি ম্যাচ খেলতে যাচ্ছি। অস্ট্রেলিয়া আসরের অন্যতম ফেভারিট, তবে আমরা ওদের সম্পর্কে ভালো জানি। দুর্দান্ত লড়াই হবে। সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ড বহুদিন যাবৎ সেরা। সেমিতে ওঠার জন্য এই ম্যাচটির গুরুত্ব অনেক। ওয়ার্নার বিধ্বংসী ব্যাটসম্যান।
আশা করি ইংলিশদের বিপক্ষেও সে জ্বলে উঠবে। দিনের আরেক ম্যাচে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা লড়াই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্লোজ ম্যাচে হারের পর ক্যারিবীয়দের দাপটের সঙ্গে হারিয়ে আসরে ফিরেছে প্রোটিয়ারা। হাঁটু গেড়ে বর্ণবাদ বিরোধী প্রথায় সমর্থন জানানোয় ডিকক আবারও ফিরছেন একাদশে। তার জন্য জায়গা হারাতে পারেন হেনরিক ক্লাসেন। এদিকে চোট সমস্যা কাটেনি তরুণ লঙ্কান স্পিনার মাহিশ থিকসানার। তার বদলেই খেলতে পারেন আকিলা ধনঞ্জয়া। টানা 4 ম্যাচ জেতার পর অজিদের বিপক্ষে হারে শ্রীলঙ্কার জয়রথ থেমেছে। আবারও জয়ের ধারায় ফিরতে মুখিয়ে সানাকার দল, যদিও সাউথ আফ্রিকার বিপক্ষে সবশেষ 6 টি20 হেরেছে তারা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।